যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এখানে হচ্ছে গিয়ে কি পরিকল্পিতভাবে এখানে ছাত্রদেরকে হচ্ছে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করেছেন, দাস বানিয়ে রাখার একটা মেকানিজম, একটা টুলস এখানে হাজির করে রেখেছে। আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা সবগুলো দেখেছি, সবারই হচ্ছে একই কালচার। এই ক্যাম্পাসটা কীভাবে হচ্ছে কুক্ষিগত করে রাখা যায়। আমার ক্যাম্পাসের মধ্যে আমার বোন 4th শ্রেণীর একজন কর্মচারী তারা হচ্ছে গিয়ে কি হেনস্থার শিকার হয়, সেই বিচার আমি কার কাছে দিব? আমার ক্যাম্পাসের মধ্যে আমার ভাই সাম্য খুন হয়, সেই বিচার নিশ্চিত হয় না, সেই বিচার আমি কার কাছে দিব? আজকে বক্তব্য শুরুতে আমি হেলাল হাফিজকে স্মরণ করতে চাই। হেলাল হাফিজ বলেছিলেন, যদি আমরা তার বাস্তবতা বলতে চাই, যে কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা গাইব না আর বেদনার গান, আমরা এখানে আসার আর চেঁচাবো না, বঞ্চনার কথা বলে, দুঃখ দুর্দশার কথা বলে আমরা চেঁচাবো না। অথচ দেখেন আমাদেরকে আবারও বারবার করে আবারও গিয়ে এত গণ অভ্যুত্থানের পরে, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে এখানে এসে বলতে হচ্ছে যে আমার ডাকসু কি আমার অধিকার নাকি আমরা আনুষ্ঠানিকতা? ডাকসু কেন হবে না? গত 10 মাস ধরে আমাদেরকে বারবার করে রাস্তায় আপনার নামতে হচ্ছে। আমার বোনদেরকে একটা সিটের জন্য হচ্ছে বিসির বাসভবনের সামনে প্রতীকী অনশন করতে হচ্ছে। আর কেন করতে হচ্ছে? এমনটা তো কথা ছিল না। আমরা তো পূর্ণে জুড়েই তো আমরা সেই বার্তা দিয়ে দিচ্ছি ছাত্রলীগকে হটানোর মধ্য দিয়ে। আমরা তো তখনই একটা মেসেজ দিয়ে দিচ্ছি, না আমরা সেই কালচার চাই না, আমরা সেই দাসত্বের কালচার চাই না। আমরা যে কুক্ষিগত করে রাখার যে কালচার এই ক্যাম্পাসের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, সেই কালচার তো আমরা চাই না। সেই মেসেজ তো আমরা দিয়ে দিচ্ছি এবং সেই কাজ আমরা সফল হয়েছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে হচ্ছে কিছু হার্শ রিয়েলিটি সেটা কথা বলতে চাচ্ছি। দেখেন, এই যে আমরা বলতেছি যে ক্যাম্পাসের মধ্যে একটা কুক্ষিগত রাখার কালচার এখানে কায়েম করা হয়েছিল, সেটা খুবই সূক্ষ্মভাবে, খুবই পরিকল্পিতভাবে, খুবই হচ্ছে গিয়ে কি ষড়যন্ত্রমূলকভাবে সেটা চালু করা হয়েছে। আমরা দেখছি, দেখেন এই যে 71 পরবর্তী কিংবা 71-এর আগে কিংবা যদি আমরা 90-এর গণ অভ্যুত্থান বলি, যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এই ক্যাম্পাসগুলোকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তারা হচ্ছে এখানে শিক্ষার্থীদেরকে একটা পুতুল হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে, তাদের দাস বাড়ি রাখতে চেয়েছে। তার ক্যাম্পাসগুলোতে হচ্ছে একটা কুক্ষিগত রাখা কালচার, যেটা দাসত্বের কালচার, সেটা তারা বানিয়ে রাখতে চেষ্টা করেছেন। সেটাও শিক্ষার্থী দিয়ে, শিক্ষকদের দিয়ে। আপনি দেখেছেন যে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার লাঠিয়াল বাহিনী দ্বারা, সরকারি যে ছাত্র সংগঠন দ্বারা সবসময় ক্যাম্পাসগুলোতে একটা আধিপত্যবাদ তারা কায়েম করেছেন। আমরা দেখেছি শিক্ষার্থীর যে অধিকারের যে বিষয়টা, সেটা সবসময় উপেক্ষিত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল। আমরা একটা কথা বলে দেখেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রে গড়ে উঠেছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারীদের জন্য বিশাল বিশাল আবাসন ভবন হয়, শিক্ষকদের জন্য আবাসন ভবন হয়। বলা হয়ে থাকে, দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা শিক্ষক হবেন তারা মনে হয় এই দেশের মধ্যে একটা স্বর্গে চলে গেছেন, তারা মানে মৃত্যুর আগে তারা স্বর্গে চলে গেছেন। কারণ কি জানেন? তাদের কোনো জবাবদিহিতার জায়গা নাই। অথচ দেখেন, আমি যেটা বলতেছিলাম, দেখেন এই যে এই ক্যাম্পাস আমার আপনার শিক্ষার্থীর কেন্দ্র করে এই ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসে আমি আপনি সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি অবহেলিত আমি আপনি। কারণ কি জানেন? কারণ আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই, আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। কার পক্ষে আছে? দেখেন আবাসন ভবন আছে, বহুতল আবাসন আছে কার? কর্মচারীদের, কারণ তাদের প্ল্যাটফর্ম আছে। আপনি দেখেন করোনা মহামারী বলেন কিংবা হচ্ছে কি ঝড় তুফান, মানে কেমন হয়ে যাবে তার আগে হচ্ছে শিক্ষকদের নির্বাচন হয়, করোনার মধ্যে হচ্ছে কর্মচারীদের নির্বাচন হয়। এটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন থেকে এটা হচ্ছে পরিকল্পিতভাবে হচ্ছে। এর আগে যখনই আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আসে নাই, এর আগে আমি যেটা বলছি, দেখেন যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এখানে হচ্ছে গিয়ে কি পরিকল্পিতভাবে এখানে ছাত্রদেরকে হচ্ছে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করেছেন, দাস বানিয়ে রাখার একটা মেকানিজম, একটা টুলস এখানে হাজির করে রেখেছে। আপনি দেখেন যে এখানে শিক্ষার্থীরা আজ কেন, আপনি যদি নিরাপত্তার কথা বলি, আমার ক্যাম্পাসে কেন আমি হচ্ছে কি নিরাপত্তার কথা বলবো? আজকে 10 মাস পার হয়ে গেছে, দেখেন আমি বারবার করে বলতেছি যে আমার ক্যাম্পাসে নিরাপত্তা নাই। কেন আমরা হচ্ছে নিরাপত্তার জন্য নতুন করে আন্দোলন করতে হবে? আপনি দেখেন যে প্রত্যাশারী আমরা হচ্ছে কি 5 আগস্ট আমরা সংগঠিত করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমার বন্ধু সাম্যকে এখানে আমার ক্যাম্পাসের মধ্যে খুন হতো না। যদি ক্যাম্পাস হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিশ্চিত হতো, তাহলে অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা যে প্রতিনিধি, সে অবশ্যই তার দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, তাহলে আমার বন্ধু সাম্য এখানে খুন হতো না। আমি কথা বিচ্ছিন্নভাবে বলতেছি, দেখেন আমি যদি এক এক করে আগাই, যদি ডাকসু না হয় তাহলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি, হলে কী কী মানে কী কী সুযোগ সুবিধা পাচ্ছি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে, প্রত্যেকটি হচ্ছে অজপড়া গাছ থেকে, প্রত্যেকটি মণি মুক্তা তারা একটু ছেঁকে নিয়ে আসে ভর্তি পরীক্ষার মাধ্যমে। কিন্তু কি হয়, আমি আজকে আমার জুনিয়রের সাথে কথা বলতেছিলাম, আমার ছাত্র সমাজ কল্যাণ, তাদেরকে জিজ্ঞেস করলাম যে দেখো যে সমাজ কল্যাণে ভর্তি হওয়ার পর অনার্স
অনার্স শেষ, মাস্টার্স করতেছো না, মানে আদতে কি শিখছো? আসলে কোনো উত্তর নেই। আমি যদি নিজেকে বলি আমি সমাজ কলমের আমি কি শিখছি, আপনি যদি দুটা সাবজেক্ট মানে আইন কিংবা ইকোনমিক্স এর বাইরে জিজ্ঞেস করেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আপনি কি শিখছেন, অথচ আমাদের ছিল। আমরা অনেক বড় এই যে আজকে 24-25 সেশনে যারা আসছে তারা কত বড় প্রত্যাশা নিয়ে আসতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমি হচ্ছে আমার যে বুদ্ধিবৃত্তিক যে চর্চার জায়গাটা, আমার যে হায়ার এডুকেশনের যে বিষয়টা, দেশকে সার্ভ করার যে বিষয়টা, পুরো বিশ্বকে সার্ভ করার যে আকাঙ্ক্ষাটা সেটা আমি পূরণ করতে পারবো। কিন্তু এখানে সে কি হয়, আমরা দেখি কি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সন্তানরা উঠে আসে, তারা অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা ওই যে আমাদের গণরুম গেস্টরুমের মধ্যে বসতে থাকে, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো নীরবে নিবৃতে কাঁদে। কিন্তু দেখেন বিপরীতে কি হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল প্রশাসনকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য, তারা কি দায়িত্ব পালন করেছেন? আমরা দেখেছি বিগত দিনে যখনই যে ছাত্র সংগঠন ক্ষমতা এসছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কাছে তারা হল এবং ক্যাম্পাসের এরিয়াটা ইজারা দিয়ে দিচ্ছে। আমরা দেখেছি শুধুমাত্র আমি যদি বলছি ডাকসুকে আনুষ্ঠানিকতা, সেই জায়গা থেকে বলতে পারি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করছেন। এখানে তাদের যে দায়বদ্ধ জায়গাটা সেটা কখনো আমরা নিশ্চিত করতে পারি নাই, যার কারণে হচ্ছে কি যে আমার পরীক্ষা কি ক্লাস নাকি আমার বাবা মারা গেছে সেটা কোনো দর্তব্যের বিষয় না। আমার দর্তব্যের বিষয় হচ্ছে বাইরে গেছে, এখানে বাই কালচার এখানে প্রতিষ্ঠিত, আমাকে যেতেই হবে। বাইরে গেছে আমাকে হচ্ছে কি বাইকে প্রটোকল দিতে হবে, নেত্রী এসেছে, নেতা এসেছে, আমাকে হাততালি দিতে হবে, স্লোগান দিতে হবে। আমার ক্লাস পরীক্ষা কোনো দর্তব্যের বিষয় না। কিন্তু এমনটা তো কথা ছিল না। আমার তো কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার হচ্ছে কি সিকিউরিটি জায়গাটা নিশ্চিত করবেন, আমার জন্য হচ্ছে কি আবাসন ব্যবস্থা নিশ্চিত করবেন, কিন্তু সেটা করতে পারেন নাই। এটা একটা ব্যর্থতার জায়গা। আমরা বলতে শুধুমাত্র এই জায়গাটা আপনাকে ধরে দেওয়ার চেষ্টা করতেছি, এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকলে শিক্ষার্থীদের জায়গাটা সবসময় উপেক্ষিত থেকে যান, শিক্ষার্থীদের কথা বলার জায়গাটা সবসময় উপেক্ষিত থেকে যান। আমি শুধু সেটা ধরে দিয়ে যাচ্ছি। আপনি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52% নারী শিক্ষার্থী, কিন্তু দেখেন এই নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টা মাত্র হল। এই যে 5 আগস্ট পরবর্তীতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ডিসির বাসভবনের সামনে আমাদের বোনদেরকে হচ্ছে প্রতীকী অনশন করতে হয় শুধুমাত্র একটা সিটের জন্য। এটাকে আমি সেম কাদেরকে দিব? এটাকে ছাত্র সংগঠনকে দিব, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিব, নাকি কালচারকে দিব, নাকি আমরা যারা শিক্ষার্থী আছে যারা নিজের দাবি আদায় করতে পারতেছি না তাদেরকে দিব? আমার ক্যাম্পাসের মধ্যে আমার বোন 4th শ্রেণীর একজন কর্মচারী যারা হচ্ছে গিয়ে কি আপনার হেনস্থার শিকার করে, সেই বিচার আমি কার কাছে দিব? আমার ক্যাম্পাসের মধ্যে আমার ভাই সাম্য খুন হয়, সেই বিচার নিশ্চিত হয় না, সেই বিচার আমি কার কাছে দিব? আজকে দেখেন, আজকে যদি হচ্ছে আপনার ছাত্র সংসদ কার্যকর থাকতো, আজকে যদি শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত হতো, তাহলে সে দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, আমার বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করতো। এখানে প্রত্যেকটা পর্যায় থেকে বহির্ভূত যে হচ্ছে গিয়ে নিরাপত্তার জন্য সংখ্যা তৈরি, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হতো। আবার দেখেন যখন না হচ্ছে সাম্য খুন হয়েছে, সাম্য খুনে হত্যার বিচারটা নিশ্চিত করতে পারতো, কারণ তার কোনো ভিন্ন এজেন্ডা এখানে থাকতো না। তার একমাত্র এজেন্ডা থাকতো সে হচ্ছে প্রতিনিধি, সাম্য নির্বাচিত প্রতিনিধি, সাম্য তাকে নির্বাচন করে গেছে। সেই জায়গা থেকে সে সাম্য শুধুমাত্র বিদ্যুৎ দিকে না গিয়ে, বিসি প্রক্রিয়ার দিকে না গিয়ে, পুরো অপ্রাসঙ্গিক দাবিদাতা সে না করে সে শুধুমাত্র সাম্যর খুনের বিষয়টাকে হাইলাইট করে, সাম্যর খুনের বিষয়টা নিশ্চিত করে আগামী দিনে যেন কোনো ব্যক্তিকে সাম্যর পরিণতি না হয় সেজন্য ক্যাম্পাসটাকে সে গড়ে তুলতে হতো। আজকে সাম্যর কোনো প্রতিনিধি নেই, সেজন্য সাম্যের হত্যার বিচারটা হচ্ছে গিয়ে কি নানান দিক চাল হয়ে যায়, নানান দিকে চলে যায়, বিসি প্রক্রিয়ার দিকে চলে যায়, অপ্রাসঙ্গিক দাবিদার চলে যায়। শিক্ষার্থীর সাধারণ যে দাবিটা আলটিমেটলি ক্যাম্পাস নিরাপদ করা, সেই নিরাপত্তার দিকে যায় না। আজকে দেখেন একজন নারী শিক্ষার্থী আমাদের একজন 4th শ্রেণীর কর্মচারী হেনস্থার শিকার হয়েছেন, তিনি কি নিরাপত্তা পেয়েছেন? তিনি কি বিচার পেয়েছেন? পান নাই। কারণ কি জানেন? কারণ তার পক্ষ হচ্ছে কথা বলার মধ্যে কেউ নেই, নিরপেক্ষভাবে কথা বলার মধ্যে কেউ নেই। আছে কয়েকজন আমরা যারা হচ্ছে ছাত্র সংগঠন হিসেবে যারা আন্দোলন সংগ্রাম করেছে, মাঠের মধ্যে নেমেছি, তারা হচ্ছে শুধুমাত্র নিজেদের এজেন্ডার জায়গা থেকে, স্বার্থের জায়গাটায় কথা বলেছি। কিন্তু সব কিছু উঠতে গিয়ে সাম্য বিচার পাবে এমন দাবি আমরা কেউ কখনো এভাবে করতে পারি নাই, কারণ আমাদের প্রত্যেকের হচ্ছে একটা স্বার্থের জায়গা আছে। আপনি দেখেন এই ক্যাম্পাসে যখন আমরা আসি, প্রথমত আবাসনের সমস্যাটা আমরা সবচেয়ে বেশি ফেস করি। কারণ হচ্ছে কি এই ক্যাম্পাসে আসার পরে আমি দেখি আমার সিট নেই, একটা সিটের জন্য জিম্মে আমাকে রাখা হয়। এই যে সিটের জন্য হচ্ছে কি আমাকে হচ্ছে সবসময় মিছিল, মিটিং, প্রোগ্রাম, ব্যানার সব কিছু ধরতে হয়, মিছিলে যেতে হয়। কিন্তু দেখেন এই যে আজকে যারা 24-25 যারা আজকে আসতেছেন, আমি যখন নাকি 19 সালে যখন আসলাম, তখন আমার হচ্ছে গিয়ে একটা অনুধাবনের জায়গা তৈরি হলো। আমি তো ঢাকা কলেজে পড়েছি, তখন বিশাল একটা হাইপ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে আমি আমার মতো করে হচ্ছে গিয়ে আমার যে গণতান্ত্রিক অধিকার চর্চা, আমার মতো করে পড়াশোনা করবো, সব কিছু পাবো। আমার মনে আছে যে আমি যখন ঢাকা কলেজে পড়তাম, মন টন খারাপ হলে এসে একাত্তরের সামনে বসে থাকতাম যে না, আমাকে এই হলটাই পেতে হবে, এই হল আবাসন একটা বিশাল একটা বহুতল ভবন, এই হল আমাকে পেতে হবে। ভাগ্যক্রমে হলটা পেলাম, হল থাকতে পারলাম না।
অথচ হলে কিছু থাকলাম, তারপরে আমার ছাত্রলীগের যে ইউনুস আমাকে বের করে দিল। আমার মনে হচ্ছে যে দেখেন আমার যে অনুধাবনটা আজকে যেন আমরা এই যে বলে যেতে পারি 24-25 সেশনে যারা আসতেছে তারা যেন সেম অনুধাবন না করেন যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অপরাধ, নাকি হচ্ছে আমি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, নাকি আমার বাবা হচ্ছে যেহেতু অর্থশালী না, অর্থবিত্তশালী না, আমার বাবা গরিব কিংবা আমি গরিব হওয়া অপরাধ। কারণ এই মেকানিজমটা, এই ভোটটা, এই আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কালচার, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা হচ্ছে শিক্ষার্থীর মনের মধ্যে ঢুকিয়ে দেয়। কারণ তার কোনো হচ্ছে গিয়ে কি থাকার জায়গা নাই, তার কোনো হচ্ছে গিয়ে কি যে সারা বছর টিউশনের পিছনে ব্যস্ত থাকে, টিউশনও পায় না, সে হতাশার মধ্যে থাকেন। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বা হতাশার মধ্যে থাকার কথা না। কারণ কি দেখেন সব কিছুর মূলে রয়েছে হচ্ছে গিয়ে কি আমাদের এখানে দায়বদ্ধতার জায়গাটা নাই, জবাবদিহিতার জায়গাটা নাই। আমরা যাদেরকে প্রশাসন হিসাবে নির্বাচন করেছি, যাদেরকে চেয়ারে বসে হচ্ছে কিংবা যারা চেয়ারে বসেছেন, তারাই হচ্ছে কি এই দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করেন না। তারা হচ্ছে জবাবদিহিতার জায়গাটা আমরা সেটা করতে হবে সেটা দেখান না। আপনি দেখেন ক্লাসরুমে দেখেন আপনার একটা স্লাইড, আপনি দেখবেন আপনার 4-5 বেস আগে সিনিয়রদেরকে জিজ্ঞেস করেন, ওই যে আপনাকে ওই যে কোর্স টিচার উনি বলবেন যে স্লাইডে অমুক জায়গায় ভুল আছে এটা সংশোধন করে নিও। শুধু আপনাকে বলে নাই, আপনার ওই টিচার হচ্ছে গিয়ে কি আপনার 10 বছর সিনিয়রদের ক্লাসে গিয়ে বলে আসছে স্লাইডে এই জায়গায় বানাম ভুল আপনার সংশোধন করে নিও। আপনি দেখেন আপনার যে জবাবদিহিতার জায়গাটা কিংবা হচ্ছে গিয়ে কি আপনাকে সে জবাবদিহি করবে দায়বদ্ধতার জায়গাটা কোন পর্যায়ে গেলে সে একজন শিক্ষক স্লাইডে একটা বানান পর্যন্ত ঠিক করতে পারেন না, তাহলে আপনার প্রতি তার দায়বদ্ধতার জায়গাটা কতটুকু সেটা আপনি এখন বুঝতে পারতেছেন। আপনি দেখেন আমাদের এখানে কি পড়ানো হয়, শিক্ষকদের মূল্যায়নটা কিভাবে হয় আমরা দেখেছি। এখানে হচ্ছে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা কি হয়, যে শিক্ষকরা এখানে হচ্ছে কি যে আমার অ্যাটলিস্ট আমাকে মানে টিচাররা টানতে হবে, তো আমি কেন এখানে যাবো? আমি ওখানে কি দেখি টিচার হচ্ছে স্লাইড পড়তেছে দাঁড়ায় মানে রিডিং করতেছে, মাঝে মধ্যে তিনি নিজেও আটকে যাচ্ছেন। আমরা দেখতে দেখেন যে টিচার কি পড়ছে টিচার নিজেও বুঝতেছেন না, তাহলে সেখানে আমি চাপো কেন? তো এই জায়গাটা হচ্ছে কি আমরা অনেক বড় প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসি, আমরা অনেক মণিমুক্তগুলো এখানে উঠে আসে, কিন্তু সেই জায়গাটা কী হয় আপনাকে হচ্ছে দিন শেষে 5 বছর পরে আপনাকে হচ্ছে আপনার নিজের জন্য একটা বোঝা হিসেবে আপনাকে হাজির করে দেন। আপনি কি উপহার দেয়? আপনি যখন নাকি ইন্টার পাস করে সদ্য সাবেক মানে একদম নতুন আসছেন যারা, তাদেরকে একটি মণিমুক্তাকে 5 বছর পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাকে একটি দেশ, পরিবার, সমাজের বোঝা হিসেবে আপনাকে এখান থেকে বের করে দেয়। কিন্তু কেন এটা? এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন হয় এটা? ওই যে মূল বিষয়টা হচ্ছে আপনার পক্ষে কথা বলার মতো কেউ নেই। আপনি দেখেন আপনি যখন টিচাররা দেরি করে আসেন, টিচাররা কেউ অন্যায় অনিয়ম করে, টিচাররা আপনার হচ্ছে গিয়ে যার সাথে একটা সক্ষতা বেশি তারা একটু মার্কিং বাড়ায় দেন, যার সাথে হচ্ছে একটা মনোমালিন্য আছে কিংবা রাজনৈতিক একটা মতানৈক্য জায়গা আছে তাকে হচ্ছে মার্কিং কমাই দেয়। আপনি কোনো কিছু মানে কি কোনো মানে জবাবদিহিতা আওতা আনবে সেটা নাই আপনার। কিন্তু আপনি দেখেন এই যে আমাদের সমাজ কল্যাণের মধ্যে একটা নিয়ম আছে যে হচ্ছে কি একবার মিড টার্ম মিস গেলে কখনোই মিড টার্ম দিতে পারবে না। আমাদের সময় যে আমাদের ইমিডিয়েট সিনে জগন্নাথের একজন ভাই তার বাবা মারা গেছে, সে হচ্ছে বাবা মারা যাওয়ার কারণে মিড টার্ম পরীক্ষা দিতে পারে না, তার 20 টার্মের এখানে সেই জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব মানে কি তাদের কথা হচ্ছে তার বাবা মারা গেছে করা গেছিলেন তাকে এসে অ্যাটেন্ড করতে হবে। এই যে কয়েকদিন আগে 5 আগস্টের পরে আমার একজন সহপাঠী তার হচ্ছে গিয়ে একদিন আগে তার ডেলিভারি কেস, তার বাচ্চা হয়েছে, পরের দিন তাকে এসে পরীক্ষা হলে বসতেই হবে, তাও মিড টার্ম পরীক্ষা, তাকে পরীক্ষা হলে বসতেই হবে, আদারওয়াইজ তা করে সেই বাধ্য হয়ে আমি তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে এসে তাকে পরীক্ষা হলে বসাইছি। তো এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার পক্ষে আপনার সুযোগ সুবিধা, আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আপনার তো কোনো হচ্ছে গিয়ে কি প্রতিদ্বন্দ্বিতা কিংবা হচ্ছে গিয়ে কোনো দুশ্মনী কোনো মনোভাব নেই, কোনো সম্পর্ক নেই, যে আমি শুধুমাত্র আপনাকে দড়ি দেওয়ার চেষ্টা করতেছি। এই জায়গায় আপনার পক্ষে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম আছে কি নাই। আমি শুধুমাত্র এখন একটা কথা বলে দেখেন, যদি 5 আগস্ট পরবর্তীতে আমাদের অনেকের প্রত্যাশা ছিল যে আমরা একটা গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা আমরা সেই মেসেজটা দিয়ে দিচ্ছি 15 জুলাই কিংবা 17 জুলাই হল থেকে যখন আমরা ছাত্রলীগকে বিদায় করেছি, সেটার মধ্য দিয়ে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে না আমরা এই কালচার আর চাই না, আমরা দাসত্বের কালচার আর চাই না। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তীতে আজকে যে 10 মাস পার হয়ে গেল, 10 মাস পার হওয়ার পরেও যে শিক্ষকরা শিক্ষার্থীর রক্তের উপর পাড়া দিয়ে এসে আজকে চেয়ারে বসেছেন, তারা শিক্ষার্থীর পালসার জায়গাটা বুঝতে পারেন নাই। তারা দেখেছেন সবসময় হচ্ছে গিয়ে কি তারা সবসময় একটা ভয়ের জায়গা তৈরি করেছেন যে অমুককে মানে কি যে অমুক না আসলে কি হবে, যে তারা সবসময় চিন্তা করছেন যে হচ্ছে গিয়ে কি যে অমুক কেন আসবে, অমুকের জন্য এমনটা করি, কিন্তু তারা কখনোই চিন্তা করেন না তাদের ম্যান্ডেটের জায়গাটা কোন জায়গায়। আসলে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়ে যে তাদেরকে এখানে বসিয়েছেন তারা কখনো সেটা চিন্তা করেন না। চিন্তা করলে গণ অভ্যুত্থান পরবর্তীতে আজকে 10 মাস পার হয়ে যেত না। আমরা শুধুমাত্র ওই ভয় জায়গাটায় দেখি যে আমরা দেখেছি কারণ আমরা তো সব রেজিমেও দেখে গিয়েছি, আমরা তো আওয়ামী লীগ দেখেছি,
আমরা বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা সবগুলো দেখেছি, সবারই হচ্ছে একই কালচার। এই ক্যাম্পাসটা কীভাবে হচ্ছে কুক্ষিগত করে রাখা যায়, কিন্তু আমাদের তো এজেন্ডা তো ভিন্ন, আমাদের চাওয়া পাওয়ার জায়গাটা ভিন্ন। আমরা ক্যাম্পাসের মধ্যে একটা আমূল পরিবর্তন চাই। আমূল পরিবর্তন তখনই সম্ভব হবে যখন হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবেন, তখনই সম্ভব হবে যখনই ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবেন, তখনই সম্ভব হবে যখনই ক্যাম্পাসের মধ্যে হচ্ছে আমাদের বোনরা নিরাপদে ঘুরতে পারবে, কোনো মোরাল পুলিশিং হবে না, ক্যাম্পাসের মধ্যে হচ্ছে তার প্রতিনিধি থাকবেন, প্রশাসন এখানে অ্যাক্টিভ হবে, সব কিছু এনশিওর করবে। তখনই হচ্ছে কি ক্যাম্পাসে আমাদের যে এজেন্ডাটা, যে শহীদ ভাইরা শহীদ হয়েছেন, যে ভাইরা এখন হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম ভাই চোখ হারিয়েছেন, ওই চোখ হারা ওই ভাইটি তখন হচ্ছে গিয়ে কি তিনি হচ্ছে স্বস্তির নিঃশ্বাস দিতে পারবেন যে না, আমি যে চোখ হারিয়েছি আজকে আমি সফল। ক্যাম্পাসের মধ্যে আবার করে হচ্ছে গিয়ে কি আমার ছোট ভাইরা আবার হচ্ছে গিয়ে দাসত্ব জীবনে ফিরে যায় নাই। আমি শুধুমাত্র একটু আহ্বান জানাতে চাই, সর্বশেষ ছোট্ট একটা কথা বলবো যে দেখেন, আমরা কে ডাকসুতে উঠে আসবে কে আসবে না, যদি আমরা ছাত্র সংগঠন যারা এখানে আছেন তারা যদি এই কমিটমেন্টে আসতে পারি, এ যদি শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীকে যদি এই দায়বদ্ধ জায়গাটা এনশিওর করতে পারি যে না, আমরা সর্বসম্মতিক্রমে আমরা ঐক্যমত্য পোষণ করতেছি যে না, সব কিছুর উঠতে গিয়ে ডাকসু হোক, ডাকসু হইলে হচ্ছে গিয়ে কি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত হবে, সকল প্রকার প্রস্তুতি সব সম্পূর্ণ হবে। আমি আনুষ্ঠানিক বিষয়ে দুটো বাক্য বলতে চাই। একটা বিষয় হচ্ছে দেখেন, আনুষ্ঠানিকতা আমি তখন বলবো কিনা, দেখেন এই 19 সাল পরবর্তী 19 সাল যে ডাকসু হয়েছে, ওই 19 সাল পরবর্তীতে আজকে যে বাংলাদেশ দেখতেছেন, আজকে যে আবহাওয়া যে পরিস্থিতি দেখতেছেন, সেটা কিন্তু অবশ্যই 19 সালের ডাকসুর ফল। আপনাকে অবশ্যই মানতে হবে। ডাকসুতে কি পরিবর্তন হয়েছে, শিক্ষাঙ্গন কি পরিবর্তন হয়েছেন, সেটা যদি শুধু আনুষ্ঠানিকতা করি অনেক বুলদুরি দৌড়তে ধরা যায়, কিন্তু সেটা হচ্ছে কি আউটকাম কিন্তু আপনি সুদূর প্রসারী। সেই আউটকাম পরবর্তীতে যাদের কথা বলছেন তারা কিন্তু ক্যাম্পাসে ইন হতে পারছে, ক্যাম্পাসে একটা হচ্ছে কথা বলার জায়গা তৈরি হয়েছে। সে 19 সাল পরবর্তী 24 সালে এসে একটা বিশাল একটা গণপুত্র সংগঠিত হচ্ছে, যার কারণে আজকে বাংলাদেশ 19 সালে ডাকসু না হলে আজকে মানুষ হয়তো বা সংগঠিত হতো না। আমরা আরেকটা বিষয় বলে দেখেন, এই যে আনুষ্ঠানিক বিষয় যদি আপনি আরেকটা বিষয় বলেন, আনুষ্ঠানিক অবশ্যই হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে প্রায়োরিটি না দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়োরিটি দিতে হবে, তাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝতে হবে, তাদের যে অনাস্থার জায়গাটা সেটা নিজেরা ক্লিয়ার করতে হবে। যদি সে ক্লিয়ার করতে পারেন তাহলে কোনো ব্যক্তি কিংবা সংগঠনের জন্য সে হচ্ছে গিয়ে বিশেষ কোনো নীতি, বিশেষ কোনো সুবিধা সে এনশিওর করবে না, সে সকলকে নিয়ে এগিয়ে যাবে। আমরা বলতে চাই যে কি ডাকসু যে নিয়মতান্ত্রিক যে জটিলতাগুলো আছেন, যে অনেক বিষয় সে হচ্ছে গিয়ে কি সে ওকে নিশ্চিত করে নেন, সেগুলো হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো আছেন, যদি ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয় যে না, শিক্ষার্থীদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হব, কে আসলো কে উঠে আসলো, কে উঠে আসলে সেটা দিন না বিবেচনা করি, শুধুমাত্র শিক্ষার্থীর কথা চিন্তা করি, যে আমরা যে আশঙ্কার কথা চিন্তা করতেছি যে পলিটিক্যাল সেটেলমেন্ট করি না হলে এখানে আবারও রোগারোগি হবে। এখানে আবার আমরা যেটা দেখেছি চট্টগ্রাম দেখেছি, এখানে নারী গায়ে যে কি লাথি মারার যে বিষয় দেখেছি, আমরা চট্টগ্রাম দেখেছি। আবার হচ্ছে যে 19-24 আগের যে কালচার, যে আবারও হাতাহাতি হয়ে যায়, আবারও মারামারি হয়ে যায়। আমার মতানৈক্য থাকবে, আমার মতবিরোধ থাকবে, সেটা আলোচনার মাধ্যমে হবে, সেটা হাতে হাতে নাম, সেটা হচ্ছে কি মুখে মুখে তর্কের মাধ্যমে হবে। যদি আমরা এতটুকু নিশ্চিত করতে পারি, আমার মনে হয় আজকে এখানে এসে আমাদের আবারও বলতে হবে না, নতুন করে বলতে হবে না যে ডাকসুকে আমার অধিকার নাকি আনুষ্ঠানিকতা। আমি অবশ্যই বলবো ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার। ধন্যবাদ সবাইকে।